আসসালামু আলাইকুম, ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা ব্যাংক সেক্টরকে কিভাবে অ্যানালাইজ করা যেতে পারে বা একটা ব্যাংকের স্টককে অ্যানালাইসিস করার জন্য কি কি জিনিস দেখতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমার চ্যানেলে যারা ফলো করছেন আমাকে দীর্ঘদিন, অনেকেই আমাকে রিকোয়েস্ট করে যাচ্ছেন যে ভাই ব্যাংক নিয়ে একটা ভিডিও দেন। আমিও আসলে দেওয়ার চেষ্টা করছিলাম গত 3 মাস ধরে, কিন্তু ব্যাংক নিয়ে আমার তেমন একটা ইন্টারেস্ট না থাকার কারণে আসলে এটা নিয়ে ভিতর থেকে এনার্জি ফিল করতে পারছিলাম না, বিধায় দেরি হয়ে গেল। তো আজকে চেষ্টা করছি ব্যাংক নিয়ে দু একটা কথা বলার। সো আজকের ভিডিওতে আমরা আসলে কভার করব যে ব্যাংকের শেয়ার অ্যানালাইজ করবেন আপনি কিভাবে, কি কি দেখে একটা ব্যাংকের শেয়ারকে অ্যানালাইজ করা যেতে পারে। তবে দর্শক, শুরুতেই বলে নিচ্ছি যে ডিসক্লেমার অংশটা ভালো করে দেখে নেন, কারণ স্বাভাবিকভাবেই ব্যাংক নিয়ে কথা বলতে গেলে ব্যাংকের কয়েকটা স্টক নিয়ে বলতে হবে কথা। তো আমি আসলে আমার কোনো কথা দ্বারা কোনো স্টককে বিক্রি করতে বা কিনতে কোনো প্রকার পরামর্শ, উপদেশ, নির্দেশনা দিচ্ছি না। শুধুমাত্র এডুকেশনাল পারপাসে আমি যতটুকু বুঝি আমার পার্সোনাল পারসেপশন এখানে শেয়ার করব। এটা আমার ব্যক্তিগত মতামত হিসেবে গণ্য করবেন। শেয়ার বাজার প্রচণ্ড ঝুঁকিপূর্ণ জায়গা, এখানে জেনে বুঝে নিজের বুদ্ধিতেই বিনিয়োগটা করতে হবে, কারো কারো কথার ভিত্তিতে কোনো প্রকার ডিসিশন মেক করা যাবে না। একটা ব্যাংকের শেয়ার অ্যানালাইসিস করার জন্য কি কি দেখবেন সেটা তো আজকে আলোচনা করবই, তবে তার আগে ব্যাংকিং সেক্টর নিয়ে আমি দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনারা যদি দেখেন যে বাংলাদেশের মার্কেটের পি যদি ওভারঅল পুরো মার্কেটের পি যদি 13, 14 বা 15 হয়ে থাকে, আপনি এখন অনেক ব্যাংক পাবেন যাদের পি রেশিও মাত্র 3 বা 4। যেমন মার্কেন্টাইল ব্যাংকে যদি আমরা যাই তাহলে দেখেন ওর পি রেশিও মাত্র 3.14। মাত্র 3.14 পি রেশিওতেও ব্যাংক কিনতে মানুষ রাজি হচ্ছে না। এই ব্যাংকটার মার্কেট ক্যাপ যে খুব বেশি তাও কিন্তু না, মাত্র 1475 কোটি টাকা এর মার্কেট ক্যাপিটাল। তারপরও এই ব্যাংকটাকে 13 টাকা 60 পয়সায় 3.14 পি রেশিওতে কেউ কিনতে রাজি হচ্ছে না, যদিও ওর ইপিএস গতবারের চাইতে বেড়েছে, তারপরেও কেউ কিনতে চাচ্ছে না। আর ব্যাংকের ক্ষেত্রে, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এবং ফিন্যান্স কোম্পানির ক্ষেত্রে এনইভিটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর বলে আমি মনে করি। অন্য কোম্পানির ক্ষেত্রে এনইভি দেখার কোনো প্রয়োজন নাই, বাট ব্যাংক, ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এনইভির দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি। সো এর এনইভি 23 টাকা 91 পয়সা, তার বিপরীতে প্রায় 50% আন্ডার ভ্যালুড অবস্থায় পাওয়া যাচ্ছে। তারপরেও ব্যাংক কেউ কিনতে রাজি হচ্ছে না, কারণ হয়তোবা মার্কেটে মানি ফ্লো নাই। মার্কেটে যখন মানি ফ্লো থাকে না তখন আসলে ব্যাংকের শেয়ার তেমন একটা মানে মানুষ কিনে না। আবার এটাও ঠিক, যখন মানি ফ্লো আসবে তখন কিন্তু ব্যাংকের শেয়ারের দিকেও মানুষ যাবে। সো এই শেয়ারটার এই 3.14 পি রেশিও মানেটা কি? মানে হচ্ছে ও যে আর্নিংস করতেছে, আগামী 3 বছর যদি এই ধরনের আর্নিংস কন্টিনিউ করতে পারে তাহলে আগামী 3 বছর বা সোয়া 3 বছরে আর্নিংসের মাধ্যমে ও আপনাকে 13 টাকা 60 পয়সা উসুল করে দিবে। কিন্তু আর্নিংসের মাধ্যমে 13.60 উসুল করা আর ডিভিডেন্ডের মাধ্যমে উসুল করা দুইটার একটা পার্থক্য আছে। যেমন ও 4 টাকা 33 পয়সা বা গত বছর যে ইপিএস করেছিল হচ্ছে 3 টাকা 46, সেখান থেকে ও দিয়েছিল কিন্তু 1 টাকা 30 পয়সা, আর 5% কিন্তু ও দিয়েছিল স্টক। ও যদি 3.46-এর ভিতরে ধরেন 3 টাকায় ডিভিডেন্ড দিত তাহলে হয়তো বা 4 বছরে সে আপনাকে টাকা ফেরত দিত। কিন্তু এই যে স্টক ডিভিডেন্ড দেওয়ার যে প্রবণতা, এটার কারণেও হয়তো বা এই কোম্পানিগুলোতে লং রানে কেউ এইভাবে ইনভেস্ট করতে চাচ্ছে না। আর ঐতিহাসিকভাবে যদি আপনারা দেখেন 2000 সাল থেকে 2010 পর্যন্ত ব্যাংকে প্রচুর গেইন হয়েছে, কিন্তু 2011 থেকে 2020-এ যারা লং টার্মে ব্যাংক হোল্ড করছেন তারা লসে যান নাই, কিন্তু খুব একটা যে মাল্টিব্যাগার রিটার্ন পেয়েছেন ব্যাপারটা কিন্তু সেরকমও নয়। আর বাংলাদেশের মার্কেটে এই মুহূর্তে সবচেয়ে আন্ডার ভ্যালুড অবস্থায় আছে হচ্ছে ব্যাংক, কিন্তু তারপরও আনফর্চুনেটলি কেউ কিনতে রাজি হচ্ছে না। যেমন এই ব্যাংকটা দেখেন গতবারের চাইতে 12% ইপিএস এর গ্রোথ, তারপরেও এই ব্যাংকটা কেউ কিনছে না। 4.98 পি রেশিওতেও কিনছে না। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি এমন কিছু শেয়ার থাক, এমন কিছু শেয়ার আমার দেখার দরকার নাই, বাট আপনি যদি দেখেন অনেক বি ক্যাটাগরির ফুড কোম্পানি আছে যাদের দাম 79, 69, 70-এর কাছাকাছি, তাদের পি রেশিও কিন্তু খুব খারাপ অবস্থা, ওগুলা কিন্তু মানুষ কিনছে। সো খুব যে এর মার্কেট ক্যাপিটাল বড় তাও কিন্তু না, 1400 কোটি টাকা, তার আবার 37% ডাইরেক্টরি। সো মার্কেটে মানি ফ্লো আসলে ব্যাংকের শেয়ারের দাম বাড়বে। সো
এই সেন্সে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে বাংলাদেশে কিছু বিনিয়োগকারী আছেন, তারা 10 টাকার আশেপাশে মোটামুটি ভালো মানের যে ব্যাংকগুলা, যেমন এনসিসি ব্যাংক, তারপরে প্রিমিয়ার ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, উত্তরা ব্যাংক বা এই ধরনের ব্যাংক, যেগুলো খুবই ভালো ব্যাংক বলা না গেলেও মোটামুটি অ্যাভভ অ্যাভারেজ টাইপের ব্যাংক, যারা আসলে জেডে কখনো যায় নাই, যারা টুকটাক ব্যবসা করে এবং বছর শেষে 10%, 12%, 15% ডিভিডেন্ড দেয়, এই ব্যাংকগুলোকে 10 টাকার আশেপাশে তারা কিনে 8 মাস, 9 মাস বা 1 বছর বা 1.5 বছর ওয়েট করলেও এখান থেকে 20%, 30% প্রফিট ইজিলি পাওয়া যায়। আর যদি কেনার পরে যদি ডিভিডেন্ড চলে আসে, ডিভিডেন্ড অ্যাডজাস্ট করার পরেও 6 মাস, 8 মাস ওয়েট করলেও কিন্তু আপনি দেখবেন এখান থেকে ভালো একটা প্রফিট আসে। এই সেন্সে এই ব্যাংকগুলোকে অনেকেই ব্যবসা করেন, কিনে থাকেন। আমি তাদেরকে বলবো একদম ঠিক ডিসিশনটাই, আমার দিক থেকেও ব্যাপারটা তাই ঠিকই আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে ব্যাংকগুলোকে নিয়ে আপনি যদি 10 বছর ওয়েট করতে চান যে আমি মাল্টি ব্যাগার বানাবো, এইখানেই একটা প্রবলেম ক্রিয়েট হয়। মানে বছর বছর কিনবেন, বেচবেন, 10 টাকার কাছাকাছি কিনে 12 টাকায় বেচবেন, 13 টাকায় বেচবেন, এই স্ট্র্যাটেজি 100% ঠিক আছে বাংলাদেশের আসপেক্টে, আমার ব্যক্তিগত মতামত। কিন্তু আপনি আজকে যে কোনো ব্যাংক কিনে আপনি 10 বছর হোল্ড করবেন, এইটা খুব একটা মানে ভালো ডিসিশন হবে কিনা এইটা আমি ঠিক শিওর না। এখানে কয়েকটা কারণ আছে যে একটা ব্যাংকের এনএভি 21 টাকা, তারপরেও 13 টাকায় কেউ কিনে না। এটার কারণ কি হতে পারে? হতে পারে যে এই এনএভির উপর মানুষের আস্থা নাই। যেমন একটা ব্যাংক, এই ব্যাংকগুলোর যে এনএভি, নেট অ্যাসেট ভ্যালু, এনএভি কেউ থেকে আসে, অ্যাসেট থেকে আসে। তাহলে একটা ব্যাংকের অ্যাসেটটা কি? ব্যাংকগুলো ডিপোজিট যে নিচ্ছে আমার আপনার কাছ থেকে, এটা হচ্ছে তার লায়াবিলিটি। আর এই ব্যাংকগুলো এই লায়াবিলিটি থেকে মানুষদেরকে বা ব্যবসায়ীদেরকে বা বিজনেস প্রতিষ্ঠানগুলোকে যে লোন দিচ্ছে, ওগুলো হচ্ছে তার অ্যাসেট। এখন তার কাগজে কলমে অ্যাসেট ধরেন 40 টাকা, কিন্তু তার আসলে দেখা যাচ্ছে যে এগুলো সে ভবিষ্যতে ঠিকমতো আদায় করতে পারবে কি না, এতে যদি সন্দেহ থেকে থাকে, তাহলে ওই অ্যাসেটটা কিন্তু কোয়ালিটি অ্যাসেট হচ্ছে না। তার মানে কোনো ব্যাংকের এনএভি 40 টাকা হলেই যে তার দাম 40 টাকা থাকতে হবে, ব্যাপারটা কিন্তু তা না। এখন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা বা ফরেন ইনভেস্টররা বা ইন্টেলিজেন্ট ইনভেস্টররা বা যারা জানা বুঝে, তারা যদি মনে করে যে আপনার এই ব্যাংকটা এনএভি দেখাইলো 40 টাকা, বাট আমাদের হিসাবে এটা হচ্ছে 20 টাকার বেশি আপনার অ্যাসেটের মূল্য নাই, বা আপনার অ্যাসেটের কোয়ালিটি সেরকম রিচ না, আপনার অ্যাসেটের কোয়ালিটি খুব খারাপ, আপনি এই লোনগুলো আদৌ আদায় করতে পারবেন কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে, তাহলে কিন্তু এই ব্যাংকগুলোর শেয়ারের প্রতি মানুষের ঝোঁক কমবে, এই ব্যাংক শেয়ার কেনার প্রতি মানুষের ইন্টেনশন কমে যাবে। তখন কিন্তু ওই যে ঘুরে ফিরে এই ভালো মাপের ব্যাংকগুলোকে বা অ্যাভব এভারেজ ব্যাংকগুলোকে ওই 10 টাকার কাছাকাছি কিনে 13-14তে বিক্রি করার ওই পদ্ধতিতেই আবার আসতে হবে। তার মানে আমাদের দেশে আমরা এটা দেখেছি যে গত 10 বছরের ট্র্যাক রেকর্ডে যে আমাদের দেশের ব্যাংকগুলোতে প্রচুর পরিমাণে এনপিএল, নন পারফর্মিং লোনের সংখ্যা বেড়েই যাচ্ছে। ব্যাংকগুলো প্রচুর পরিমাণ লোন দিচ্ছে কিন্তু সেইভাবে আদায় করতে পারছে না, বিধায় ব্যাংকগুলো আস্তে আস্তে মূলধন সংকটে পড়ছে, মূলধন ঘাটতিতে পড়ছে। ইভেন তারা অনেক সময় মানি মার্কেটে প্রচুর পরিমাণ টাকা ধার দেনা করতেছে এবং এদের অ্যাসেটের কোয়ালিটি আস্তে আস্তে ডিক্রিজ করতেছে। মানে এদের যে লোনগুলো তারা দিয়ে রাখছে ইনভেস্টমেন্ট আকারে বা এটাই তাদের অ্যাসেট, এই অ্যাসেটের কোয়ালিটি আস্তে আস্তে কমে যাচ্ছে, বিধায় আপামর জনসাধারণ না বুঝলেও যারা মার্কেটে রোল প্লে করে, ভাইটাল রোল প্লে করে ভালো ভালো অ্যাসেট ম্যানেজার, তারা দেখেন ব্যাংকের দিকে খুব একটা ঝুঁকছে না। খারাপ অ্যাসেট ম্যানেজমেন্ট কি করে আমি জানি না, বাট আপনি যদি আমি কয়েকটা নাম নিতে পারি, যেমন আচ্ছা নাম নেওয়া ঠিক হবে না, আপনি ভালো করে বা আমার অন্যান্য ভিডিওতে দেখবেন আমি মিউচুয়াল ফান্ডের ভালো অ্যাসেট ম্যানেজমেন্ট বলতে কাদেরকে বোঝাই, ওই মিউচুয়াল ফান্ডগুলোর পোর্টফোলিওতে গিয়ে দেখবেন খুব একটা ব্যাংক নাই, তারা একটা দুইটা ব্যাংক রাখছে, নাম আমি বলছি না, এই ভিডিওতে পাবলিকলি নাম বলাটাও ঠিক না, আপনারা একটু সার্চ করলেই পেয়ে যাবেন তারা কোন ব্যাংক কিনছে। কিন্তু মোস্টলি তারা সবাই আসলে ব্যাংকিং সেক্টরটাকে অ্যাভয়েড করছে। কেন করছে আমি জানি না, হয়তো বা তাদের কাছে মনে হতে পারে ব্যাংকের যে বিজনেস, এই বিজনেসটার সেক্টরাল টেইলউইন নাই, বিজনেসটা হয়তো বা রিস্কি হয়ে যাচ্ছে, বা ব্যাংকের ব্যবসাটা হয়তো বা আগের মতো আর লুক্রেটিভ নাই, অথবা ব্যাংক যে ব্যবসাটা করছে এই ব্যবসায় যাদেরকে লোন দিচ্ছে তাদের কাছ থেকে হয়তোবা টাকা ঠিকমতো আদায় করতে পারছে না, বিভিন্ন কারণে ব্যাংকের প্রতি মানুষের হয়তোবা সেইভাবে আস্থার জায়গাটা তৈরি হয় নাই, বিধায় ব্যাংক কিনে 10 বছর 20 বছর হোল্ড করার দিকে মানুষ নেই। আর তাছাড়াও মানি ফ্লো না থাকলে ব্যাংকের শেয়ার মুভ দেয় না, এটাও সত্য কথা। সো 10 টাকার আশেপাশে কিনে ভালো ব্যাংকগুলোকে 10 টাকার আশেপাশে কিনে 12-13 টাকায় বিক্রি করার যে পদ্ধতি, এটা মোটামুটি একটা লাভজনক পদ্ধতি হতে পারে। তবে হ্যাঁ,
যদি আপনি মনে করেন যে আপনি ব্যাংক অ্যানালাইসিস করতে চান, ট্রু সেন্সে একটা ব্যাংক অ্যানালাইসিস করা খুব কষ্টকর ব্যাপার ভাই। আমার প্রচুর সময় লাগে একটা ব্যাংকে অ্যানালাইসিস করতে, কারণ একটা অন্যান্য স্টক যেমন ম্যারিকো, ব্যাটবিসি, লিন্ডে, স্কয়ার ফার্মা, এদেরকে আপনি যেভাবে অ্যানালাইসিসটা করবেন একটা ব্যাংকে আসলে সেইভাবে অ্যানালাইসিস করা যায় না, আরও জটিল প্রক্রিয়া অ্যানালাইসিস করতে হয়। সো যেহেতু এই সেক্টরের প্রতি আমার সেভাবে আগ্রহ নেই, সেহেতু আমি আসলে অনেক দিন আগের থেকেই, প্রায় 2 বছর আগে লাস্ট আমি ব্যাংকগুলোকে ডিটেল অ্যানালাইসিস করেছি, তারপরে আর আমি অ্যানালাইসিস করি নাই। তবে আপনি যদি ডিটেল অ্যানালাইসিস করতে চান, কিভাবে করবেন সেটা যদি দেখতে চান, তাহলে গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন হাউ টু অ্যানালাইজ ব্যাংক স্টক, এইটা লিখবেন, লিখে আপনি সার্চ করবেন, করার পরে আমার ধারণা আপনি একটা লিঙ্ক পাবেন, লিঙ্কটা আমি দেখাই দিচ্ছি। ই লার্নার্স, মানে এই যে ওয়েবসাইটটা, 15 ways to perform banking stock analysis, এখানে দেখেন www.elearnmarkets.com, ইন্ডিয়ান একটা ওয়েবসাইট। এখানে যদি আপনি যান, তাহলে এই যে এখানে 15টা পদ্ধতি দেওয়া আছে, যে 15 পদ্ধতিতে আপনি ব্যাংকগুলোকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন এবং উদাহরণ সহ দেওয়া আছে। সো একটা ব্যাংক দেখার জন্য আমি চাইলে আমি আসলে একটা বাংলাদেশি কোনো একটা ব্যাংকে অ্যানালাইসিস করে দেখানোর চেষ্টা করতাম, কিন্তু আসলে প্রচুর পরিমাণ সময় সাপেক্ষ ব্যাপার বিধায় আমি করি নাই। তারপরেও মোটামুটি আপনার কি কি দেখতে হবে, আপনাকে ইন্টারেস্ট ইনকাম দেখতে হবে একটা। আচ্ছা, এখান থেকে দেখি আমরা নিচে একটা ব্যাংক দেখার জন্য আপনাকে মোটামুটি 15টা জিনিস আপনাকে দেখতে হবে বলে ওরা বলছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ইন্টারেস্ট ইনকাম। ব্যাংকের যে ইনকাম, এটা সাধারণত ইন্টারেস্ট ইনকাম, লোনের ইন্টারেস্ট থেকে এরা মূল ইনকামটা করে। এইটা দেখতে হবে যে এটা ঠিকমতো গ্রো করছে কিনা। এই জায়গাটা যে দেখাইলাম, এইটা যদি ইউজ করেন, এই লিঙ্কটা, এটা আমি ডেসক্রিপশনে, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা যারা চান এটা এখান থেকে দেখে নেবেন। এই ইন্টারেস্ট ইনকামের ব্যাপারটা চেক করতে হবে যে এটা গ্রো করতেছে কিনা, এবং শুধু এইটার দেখলেই হবে না, অন্যান্য ব্যাংকগুলোর সাথে এটাকে কম্পেয়ার করতে হবে। তারপরে নেট ইন্টারেস্ট ইনকাম বাড়লো কিনা এটা দেখতে হবে। কিভাবে বের করতে হয়, যে এখানে সূত্রটা দেওয়া আছে, এটা অ্যানুয়াল রিপোর্টে ওদের যে স্টেটমেন্ট সেগুলোতে আপনি ইজিলি পাবেন, নোটসে অনেক তথ্য পাবেন। নেট ইন্টারেস্ট মার্জিন বাড়লো না কমলো এটাও আপনাকে দেখতে হবে। কস্ট টু ইনকাম রেশিও দেখতে হবে, এগুলো প্রফিটের গ্রোথটা দেখতে হবে। তারপরে আপনার রিটার্ন অন অ্যাসেট দেখতে হবে, রিটার্ন অন ইকুইটি দেখতে হবে। তারপরে টোটাল অ্যাডভান্স বাড়লো কিনা এটা দেখতে হবে, টোটাল ডিপোজিট বাড়লো কিনা এটা দেখতে হবে। তারপরে লোন টু ডিপোজিট রেশিও অর ক্রেডিট টু ডিপোজিট রেশিওটাও দেখতে হবে, অর্থাৎ আপনার টাকা আছে 100 টাকা, এর বিপরীতে আপনি 85 টাকা লোন দিয়েছেন না 115 টাকা লোন দিয়েছেন, ওটাও কিন্তু আপনাকে চেক করতে হবে। যদি লিমিটের বেশি লোন দেয় তাহলে কিন্তু প্রবলেম। আবার ক্যাশা রেশিও দেখতে হবে, মানে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টের রেশিওটাও আপনাকে চেক করতে হবে। তারপরে গ্রস এনপিএ দেখতে হবে, আর হচ্ছে কি আপনার নেট এনপিএ দেখতে হবে, এটা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট অথবা নন পারফর্মিং লোনও আপনি বলতে পারেন। তারপরে হচ্ছে প্রভিশন কভারেজ রেশিও দেখতে হবে, অর্থাৎ অনেক সময় একটা ব্যাংকের অ্যাসেটের মান কমে গেলে তাকে প্রভিশন রাখতে হয়, প্রভিশন রাখলে ইনকাম থেকে প্রভিশন রাখতে হয়, বিধায় তার বছর শেষে ইনকাম কমে যায়, ডিভিডেন্ড দেওয়ার ক্যাপাবিলিটি কমে যায়। ক্যাপিটাল অ্যাডিকুইসি রেশিওটা দেখতে হবে, সিএআর বলে এটাকে, মানে একটা কোম্পানির যথেষ্ট পরিমাণ লিকুইডিটি আছে কিনা আপনি এটা দিয়ে চেক করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক মোটামুটি বলে দেয় যে মিনিমাম এতটুকু তোমার থাকতে হবে। তা এগুলাই মূলত, এই 15টা জিনিস আপনি দেখেন, তাহলে আপনি একটা ব্যাংকের পুরো ডিটেল অ্যানালাইসিসটা করতে পারবেন। তবে একটা বিষয়, আপনি ধরেন যে মিনিমাম 5টা ব্যাংক সিলেক্ট করবেন, যে শর্ট লিস্ট করবেন, ওই 5টা ব্যাংকের এই 15টা ফ্যাক্টর আপনি ইউজ করে, সূত্র দিয়ে অ্যানালাইসিস করে, কম্পারেটিভ স্টাডি করে, দেন আপনি ডিসাইড করবেন কোনটা আপনি কিনবেন। এই কাজটা অনেক সময় নেয়, চোখের অনেক বড় ক্ষতি হয়, বিধায় আমি করলাম না। আর ট্রু সেন্সে ব্যাংকের প্রতি আমার সেইভাবে ইন্টারেস্ট নাই, বিধায় আমি ডিটেল সময়টা নষ্ট করলাম না। বাট যারা করতে চান ব্যাংকের অ্যানালাইসিস অবশ্যই করবেন। ব্যাংক ডিভিডেন্ডের জন্য স্টিল বাংলাদেশের ব্যাংক সেক্টরটা একটা ভালো সেক্টর, এখনও ব্যাংকের শেয়ার থেকে ভালো ডিভিডেন্ড পাওয়া যায়। তবে রিয়ালিটি 2000 সাল থেকে 2010-এ যে পরিমাণ বাম্পার রিটার্ন ব্যাংক সেক্টর দিয়েছে, 2011 থেকে 20 সালে এই 10 বছরে সেরকম রিটার্ন দিতে পারে নাই। আর ব্যাংকগুলো যেহেতু মোটামুটি মিড ক্যাপ বা লার্জ ক্যাপের হয়ে থাকে, সেহেতু মার্কেটে যখন মানি ফ্লো থাকে না তখন আসলে ব্যাংকের শেয়ারগুলোও তেমন একটা মুভ দেয় না। তবে স্টিল আমি বলবো 10 টাকার আশেপাশে ভালো মাপের ব্যাংক কিনতে পারলেও আপনি প্রফিটেই থাকবেন বলে আমি মনে করছি। এবং শর্ট ডিভিডেন্ডের জন্য যারা ইনকাম জেনারেটিং স্টক খুঁজে ডিভিডেন্ড দিয়ে মোটামুটি ভালো একটা ইনকাম করতে চায়, তাদের জন্য এখনও ভালো ভালো ব্যাংক খুঁজে বের করার দরকার আছে, টাইম দেওয়ার দরকার আছে। আপনারা এই 15টা রেশিও 15টা ফ্যাক্টর ইউজ করে আপনারা ভালো ব্যাংক খুঁজে বের করতে পারবেন যদি চান। বাজার সংক্রান্ত আমার একটা কোর্স আছে, মাস্টার দ্য মার্কেট, এখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুটোই শেখানো হয়। কেউ যদি শিখতে চান
আমাকে ইমেল করতে পারেন stockanalystkabir@gmail.com এই ঠিকানায়। দর্শক, আশা করছি ভিডিওটা সামান্যতম হলেও আপনার উপকারে লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। শেষে আবারও বলছি, এই ভিডিওতে যা কিছু বলেছি প্রত্যেকটি কথাই আমার ব্যক্তিগত মতামত হিসাবে গণ্য করবেন। এই মার্কেট নিয়ে গ্যারান্টেড কোনো কথা বলা কারো পক্ষে সম্ভব না। এই মার্কেট কে প্রকার প্রিডিকশন 100% গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না। সো আমি যা বলছি আমার ক্ষুদ্র জ্ঞান নিয়ে এডুকেশনাল পারপাসে বলছি। কোনো শেয়ারকে কিনতে বা বিক্রি করতে বলি নাই। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে সম্পূর্ণ নিজের বুদ্ধিতেই ডিসিশনটা মেক করবেন। আশা করছি আগামী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।